একটা মরণ কামড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একটা বড় ধরনের ঘটনা ঘটাতে যাচ্ছে। গোটা বিশ্বকে কালকে চমকে দিয়েছে বাংলাদেশ। প্রায় 5 দশক পর, অর্থাৎ 50 বছর পর সেই দিন এসে গেছে, সেই ক্ষণ এসে গেছে। এবার শুধু খেলার পালা, খেলা হবে। সেই ট্রেনিং করা সৈন্যগুলোর মধ্যে থেকে 82,000 রিজার্ভ সেনা অলরেডি ভারতের পথে গাড়িতে আছে এই মুহূর্তে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে টেনশনে, যে খেলা এবার ভিন্ন উপায়ে খেলবে। এবার ভারতকে বড় ধাক্কা দিতে চলেছে ইউনূস প্রশাসন, আর এই বিষয়টি নিয়ে নাকি ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে নির্দেশও দিয়ে দিয়েছেন ইউনূস। আমাদের বাংলাদেশকে যারা বিপদে ফেলতে চেয়েছিল হাসিনার বিদায়ের পর, তারা বিপদে পড়ে যাচ্ছেন। আর পাকিস্তানের সেনাবাহিনী মুহূর্তের মধ্যে গর্জাইয়া প্রায় 54টা জীবন শেষ করে দিল। তো এরা কারা? এরা কি ভারতের কোনো চর এজেন্ট বা সামহাও কোনো ভাড়াটে যোদ্ধা? এবার ভারতে পাল্টা বিমান হামলা করে উচিত জবাব দিল পাকিস্তান। ভারতীয় সীমান্তরক্ষীদের লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনী পাক রেঞ্জার্স। ময়ূক রঞ্জন ঘোষ, আপনাকে বলছি, আপনাকে পশ্চাৎপদে লাথি মেরে বাংলাদেশে পাঠাবো। যদি এটা প্রমাণিত হয়, আপনার পশ্চাৎপদে লাথি মেরে বাংলাদেশে পাঠাবো। বাংলাদেশ আজকে নজিরবিহীন পাল্টা পদক্ষেপ বা রিটেলিয়েটরি পদক্ষেপ নিল আজকে ভারতের বিরুদ্ধে। সেটা কি? এবার ভারতীয় একটি গ্রুপকে ড্রোন অ্যাটাকে ওপারে পাঠিয়ে দিয়েছে পাকিস্তান। প্রায় 47 জন ওপারে চলে গেছে। সাংবাদিক ইলিয়াস হোসেনের 2 দিন আগের ভিডিওর জবাব দিয়েছেন জামাত ইসলামী বাংলাদেশ। জবাবটা যখন আপনারা শুনবেন তখন প্রস্তুতি রাখেন, আমার মতো একটি টিস্যু হাতে রাখেন, যে আপনার চোখের পানি চলে আসবে যে কি সুন্দর আর কি চমৎকার জবাব দিয়েছেন জামাত। পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস, এদের সাথে সন্তোষ শর্মার ঘটনা নিয়ে জামাত শিবিরের নেতাকর্মীদের সাথে যে একটা দূরত্ব, একটা ভার্চুয়াল যুদ্ধ বা ভার্চুয়াল মনোমালিন্য, এটা একটা সুন্দর ফিনিশিং হয়েছে বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে আপনারা ইতিমধ্যে বুঝিয়ে গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আশা রাখবো আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে একটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে দেবেন। বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে তারা বাইকভাবে একের পর এক দেখে আসি। সাংবাদিক ইলিয়াস হোসেনের 2 দিন আগের ভিডিওর জবাব দিয়েছেন জামাত ইসলামী বাংলাদেশ। জবাবটা যখন আপনারা শুনবেন তখন প্রস্তুতি রাখেন, আমার মতো একটি টিস্যু হাতে রাখেন, যে আপনার চোখের পানি চলে আসবে যে কি সুন্দর আর কি চমৎকার জবাব দিয়েছেন জামাত। এরকম চমৎকার জবাব আমি শুনে আমি 3 বার চিঠিটি পড়লাম, 3 বার লেখাটি পড়লাম এবং ভাবলাম যে কত মহৎ আর কত নর্মতা আর কত ভদ্রতা আছে জামাতের মাঝে। কারণ জামাতের আমিরকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই কিছু শক্ত কথা বলেছেন। সেই শক্ত কথাগুলা থেকে আমরা ভেবেছিলাম জামাত অফিসিয়ালি বা জামাতের কেন্দ্রীয় সেন্ট্রাল নেতারা মিডিয়াতে হয়তোবা ইলিয়াস হোসেন ভাইকে শক্ত কোনো জবাব দিবেন, কঠিন কোনো কথা বলবেন, বা এই কথা আমিরকে বলার কারণে, আমিরকে নিয়ে সমালোচনা করার কারণে তারা হয়তো রাগ পোষণ করবেন। কিন্তু উল্টা ইলিয়াস ভাইয়ের উপরে জামাতের ভালোবাসা দেখে আমি 3 বার পরে 3 বার টিস্যু দিয়ে চোখ মুছেছি। প্রিয় দর্শক, আপনাদের সামনে আমি সেই লেখাটা তুলে ধরছি, যেই লেখাটা সাংবাদিক জিজ্ঞেস করলেন ঢাকা মহানগর দক্ষিণ জামাতের আমির এবং প্রাক্তন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের খুব দুর্দিনের কঠিন দিনের সভাপতি, আর তারপর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেন্ট্রাল সভাপতি হয়েছিলেন নুরুল ইসলাম বুলবুল, যাকে আমরা রাজপথে এই স্বৈরাচার আন্দোলনে সংগ্রামে বৃষ্টি কাদা ঝড় তুফান যাকে ঘরে রাখতে পারে নাই, সেই নুরুল ইসলাম বুলবুল আজকে সাংবাদিকদেরকে প্রশ্নের জবাবে চমৎকার উত্তর দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেনকে কিভাবে আলিঙ্গন করে নিলেন, কিভাবে আলিঙ্গন করে কথাটা বললেন। আমার কাছে এত বেশি হৃদয়ের থেকে যে একটা ভালোবাসা আমাদের উপরে বা যারা মিডিয়াতে কথা বলছে তাদের উপরে, যে জামাতের এত ভালোবাসা, এত শক্ত কথা জামাতের আমিরকে বলার পরে উনি একটি সুন্দর উত্তর তুলে এনেছেন বদরের যুদ্ধের আল্লাহর রাসূলের এক সাহাবার উদাহরণ টেনে। প্রিয় দর্শক, 24-এর সংগ্রামে আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তারই মাঝে সাংবাদিক ইলিয়াস হোসেন একজন অন্যতম। আবার অপরদিকে দেখেন জামাত অন্যতম অবদান রেখেছে এই 24-এর বিপ্লবে। তাও কার মুখ থেকে গতকাল আপনারা শুনলেন জামাত সম্পর্কে? আলী রিয়াজ স্যারের কাছে 10 জন জামাতের প্রতিনিধি গিয়েছিলেন। ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে সেই 10 জনের ভিতরেও নুরুল ইসলাম বুলবুল ছিলেন। প্রিয় দর্শক,
সেই আলী রিয়াজ স্যার বললেন যে 24-এর আন্দোলনে জামাতের অবদান বাংলার মানুষ কখনো ভুলতে পারবে না। আলী রিয়াজ স্যার কিন্তু বিএনপির পক্ষে লেখালেখি করতেন আমেরিকা থেকে। উনি কিন্তু আমেরিকার একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ওনাকে বাংলাদেশে এনেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। সংবিধান পরিবর্তন থেকে শুরু করে বাংলাদেশ সংস্কার কমিশনের সহসভাপতি উনি। সেই আলী রিয়াজ স্যার কালকে জামাতের যে প্রশংসা করলেন, যেই কথা বললেন। এবার চলে আসি নুরুল ইসলাম বুলবুল সাংবাদিকদেরকে, সাংবাদিক ইলিয়াস হোসেনকে কি বলেছেন, কি উদাহরণ দিয়েছেন। উদাহরণটা নিয়ে আসছি আমি একটি চিঠি থেকে। সাংবাদিক প্রশ্ন করলেন যে ইলিয়াস সম্পর্কে আপনি কিছু বলেন। সাংবাদিকরা প্রশ্ন করাটা স্বাভাবিক। খুব সুন্দর উত্তর দিয়েছেন। উনি বলেছেন বদরের যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবায়ে কেরাম মদিনায় গোপনে একটি চিঠি মক্কার কাফেরদের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন যে খুব শীঘ্রই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করবেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো একভাবে খবরটি আসলো, তখন পথিমধ্য থেকে চিঠিটি উদ্ধার করলেন আর ওই সাহাবাকে জিজ্ঞেস করলেন, তুমি এ কাজ করলে কেন? ওই সম্মানিত সাহাবী উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কায় আমি স্ত্রী সন্তানদেরকে একা রেখে এসেছি। ভেবেছিলাম এই চিঠি পেয়ে তারা আমার পরিবারের প্রতি একটু সহানুভূতি দেখাবে, তাই আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবা সেই কথা বলছেন এবং সেই সাহাবা মক্কা বিজয়ের আগে গোপন চিঠি পাঠাচ্ছিলেন মদিনা থেকে মক্কায়, যে মক্কা বিজয় করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব শীঘ্রই। এটা কিন্তু মক্কা বিজয়ের আগে ঘটনা, কিন্তু সত্য। করেছেন বিজয় মক্কা, কিন্তু সেখানে তো চিঠি দেওয়ার কোনো সাহাবা ঠিক হবে না, কারণ তখন তো যুদ্ধটা প্রস্তুতিটা তারা মক্কার মানুষরা নিয়ে নিবে। তখন আল্লাহর রাসূল অ্যাটাক হতে পারেন, যুদ্ধের জন্য ক্ষতি হতে পারে। কিন্তু এই চিঠি তুমি কেন লিখলা জিজ্ঞাসা করার পরে বললেন, আমার স্ত্রী সন্তানেরা, আমার পরিবার পরিজন আমি মক্কায় রেখে মদিনায় এসে আপনার সাথে যুদ্ধ করতেছি, আপনার সাথে আছি, তাই সেই পরিবারের উপরে যাতে করে মক্কার কাফেররা মক্কাতে আমার পরিবার পরিজনকে কোনো ধরনের অত্যাচার নির্যাতন না করে এবং তারা যে করছে তা যেন বন্ধ করে, সেই কারণে আমি লিখেছি, আমি ভুল করেছি ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার জবাবটা কি দিয়েছে দেখেন। জবাব শোনার পরে আপনাদের কাছে মনে হবে যে কি কোমলমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাবটা ছিল। জবাবটা বললেন, আল্লাহ রাসূল বললেন, তুমি বদরের যুদ্ধে অংশগ্রহণকারী একজন সম্মানিত সাহাবা, তাই ক্ষমা করে দিলাম, ভবিষ্যতে যেন এরকম আর না হয়। আল্লাহ রাসূল বললেন, তুমি বদরের যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবা, তাই তুমি যত বড়ই ভুল করেছো, তোমার ভুল আমি ক্ষমা করে দিলাম, ভবিষ্যতে তুমি খেয়াল রাখবে। এই যুদ্ধের সাহাবা উদাহরণ টেনেছে নুরুল ইসলাম বুলবুল, বলেছে যে 24-এর আন্দোলন সংগ্রামের একজন অন্যতম সিপাহী সালার হলেন ইলিয়াস হোসেন। এই সংগ্রামী নেতা 24-এর আন্দোলনে বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করেছে। সে যদি একটা ভুলও করে থাকে, সেই ভুলের জন্য আপনারা কেউ তাকে কোনো মন্দ কথা বলবেন না। এই লেখাতে নুরুল ইসলাম বুলবুল আহ্বান জানিয়েছে জামাত শিবিরের লোকদেরকে যে কেউ যেন সাংবাদিক ইলিয়াস হোসেনকে কোনো মন্দ কথা না বলেন। প্রিয় দর্শক, এইটাই হলো জ্ঞানী মানুষের জ্ঞানী উত্তর। আমি উত্তরটা শুনে অবাক হয়ে গেলাম। ভারত থেকে সশস্ত্র সংগঠন সন্ত্রাসীদের পাকিস্তানে পুশিং করার একটা চেষ্টা করা হয়। আপনারা জানেন যে ভারতের মধ্যে এরকম সংগঠন আছে, পাকিস্তানেরও আছে। দু দেশের গোয়েন্দা সংস্থাগুলো এরকম অনেক সশস্ত্র সংগঠন পালে এবং এদের কাজ হলো ভারতের এজেন্সির কাজ পাকিস্তানকে একটা চাপে রাখা বা পাকিস্তানের মধ্যে তাদের মিশন বাস্তবায়ন করা, আর পাকিস্তানের এজেন্সির কাজ হলো ভারতের মধ্যে এই কাজগুলো করা। এই দুটো দেশের এজেন্সি মূলত এই কাজগুলো তারা প্রায়শই করে থাকে। এই জন্য একে অপরের দেশে একে অপরকে সবসময় দায়ী করে থাকে। যেমন ধরেন সম্প্রতি পাকিস্তানের যে ট্রেন ছিনতাইয়ের ঘটনাটি ঘটলো পেশোয়ার থেকে গিলগিট বালুচিস্তান থেকে পেশোয়ার যাওয়ার পথে কোয়েটাতে, তো সেখানেও পাকিস্তান দায়ী করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রকে। আবার এবার পাকিস্তান যেটা পেহেলগাঁওতে হয়েছে কাশ্মীরের, এটার জন্য ভারত দায়ী করেছে পাকিস্তানের আইএসআইকে। এটা তাদের পাল্টাপাল্টি একটা চলে। কিন্তু নতুন করে অর্থাৎ পাকিস্তানকে পেহেলগাঁওর ঘটনাতে একটা শিক্ষা দেওয়ার জন্য প্রথম ভারত যে খেলাটি খেলতে চেয়েছিল, তারা সীমান্ত অঞ্চল থেকে একটা সশস্ত্র সংগঠন বা জঙ্গি গ্রুপকে পাকিস্তানে পুশিং করে। 50 জনের মতো সন্ত্রাসী প্রবেশ করে। তাদের টার্গেট হবে যে পাকিস্তানের ভেতরে ঢুকে হত্যাযজ্ঞ চালাবে। তারা ভারী অস্ত্র শস্ত্র নিয়ে প্রবেশ করে। তো এই বিষয়টি ভারত বুঝতে পারেনি যে পাকিস্তান পুরো সীমান্ত জুড়ে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছে।
তো এই বিষয়টি টার্কির যে ড্রোনের কথা আপনাদেরকে বলেছি, বাইরাক্তার TB2, তো পেহেলগাঁওর ঘটনার পর থেকে 24 ঘন্টা টার্কিশ ড্রোন এখন বিশেষ জায়গায় বসে আছে। তারা তুরস্কের যে ড্রোনগুলো পাকিস্তানে রয়েছে এগুলো নিরবিচ্ছিন্নভাবে সীমান্ত অঞ্চল ছুটে বেড়াচ্ছে, এবং ভারত কি কি করছে ইভেন বলা হচ্ছে যে ভারতের সীমানায় ঢুকে গেছে, এবং ভারতের প্রস্তুতির সকল খবর পাকিস্তান অগ্রিম নিচ্ছে এই ড্রোনের মাধ্যমে। তো পাকিস্তানের যখন রাতে এই সশস্ত্র সংগঠনকে ঢুকিয়ে দেয়া হয় পাকিস্তানের সীমান্ত দিয়ে, তখন টার্কিশ এই বাইরাক্তার TB2 ড্রোন নিখুঁতভাবে গভীর রাতের ইমেজ পাকিস্তানের সেনাবাহিনী কন্ট্রোল রুমে প্রকাশ করে যে 50 জন সশস্ত্র মানে কি বলবো সন্ত্রাসী পাকিস্তানে প্রবেশ করেছে। এরপর পাকিস্তান যে কাজটি করে, এই 50টিকে টার্গেট করে সেই ড্রোন থেকে অ্যাটাক করে। 47 জন একদম স্পটে ছাতু হয়ে যায়, 3 জন বেঁচে যায়। এই 3 জনকে পরবর্তী গ্রেফতার করে সীমান্তে থাকা পাকিস্তানের জওয়ানরা, এবং এই 3 জনের কাছ থেকে পাকিস্তান গুরুত্বপূর্ণ নথি পেয়েছে, তথ্য পেয়েছে। এটি হলো পাকিস্তানের যুদ্ধ শুরু হওয়ার আগে সবচেয়ে বড় সাকসেস। এই 50 জন যদি ঢুকতে পারতো গভীর রাতে পাকিস্তানের ভেতরে, তারা একটা বড় রকম মেচাকার চালাতো, তাদেরকে সেই রকম অস্ত্র দেওয়া হয়েছে। অর্থাৎ পেহেলগাঁওতে যারা অ্যাটাক করেছে 26 জন বা 35 জন যেটাই শুনি নিহত হয়েছে, এর চেয়ে বড় ক্যাজুয়ালিটি করার পরিকল্পনা ছিল সেই সন্ত্রাসীদের, এবং তাদেরকে পেছন থেকে অর্থায়ন অস্ত্র দেওয়ার সব কাজগুলি করে ভারতের ইন্টেলিজেন্স, এমনটি দাবি করছে পাকিস্তান। এবং এদেরকে যখন এই গভীর রাতে ড্রোন থেকে অ্যাটাক করা হয়, একটাও সেখান থেকে বেঁচে ফিরতে পারেনি, 3 জন ছাড়া একটাও না। 47 জন, একদম মামুলি বিষয় না, 47 জনকে একসঙ্গে ড্রোন থেকে অ্যাটাক করে মেরে দেয় পাকিস্তান, এবং 3 জনকে সেখান থেকে গ্রেফতার করা হয়। এটি একটি বড় সাকসেস। আসিফ নজরুল, অধ্যাপক গোলাম আজমকে যখন হাজতে নেওয়া হয়েছে, উনি হুইল চেয়ারে ছিলেন, আপনি হ্যান্ডকাপ পড়েছিলেন, আওয়ামী গভর্নমেন্ট তাদেরকে হ্যান্ডকাপ পড়েছিল। মতিউর রহমান নিজামীর হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, আল মুজাহিদের হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, কামরুজ্জামানের হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, মাওলানা আমির হামজার হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, মাওলানা ইব্রাহিমের হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, মামুনুল হকের হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, রফিকুল ইসলাম মাদানির হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে। তাইলে এই মাদারসান ভারতীয় শুয়োরের বাচ্চা খানকিদের হাতে কেন হাত করা পরানো হয় নাই? এই খানকি মাগিরা কি করে মিষ্টি মিষ্টি হাসে আর পুলিশের সেবা করতে এত জামায়ের মতো দেখতে হাজতে যায়? এইসব লেকচার দেওয়া বন্ধ করেন। আলেমে ওলামাদের গ্রেপ মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এইসব বর্ণামি কথাবার্তা বাদ দেন, এসব হিপোক্রেসি বাদ দেন। যেসব খানকির ছেলেদের জামাই আদরে পুলিশের ওইখানে নেওয়া হয়, কেন তাদেরকে হাত করা পরানো হয় না? পলকের হাতে কেন হাত করা নাই? দিবামণির হাতে কেন হাত করা নাই? আনিসুল হকের হাতে কেন হাত করা নাই? সালমান রহমানের হাতে কেন হাত করা নাই? শাহজাহানের মতো দালাল, পরিবহন দুর্নীতির সাথে যারা জড়িত, মির্জা আব্বাসের খালাতো ভাই মির্জা আব্বাস যাইতো সে দোষী শাহজাহান কেন? আর এক মাফিয়া কুত্তার বাচ্চা চান্দাবাজ, এদের হাতে কেন হাত করা নাই? এইসব আলেমে ওলামার কথা বইলা সমবেদনা বা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেন না আসিফ নজরুল। আমি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আপনার দৃষ্টি আকর্ষণ করে বলি, আপনি এবং আমির খসরু, আপনি এবং ডক্টর আসিফ নজরুল আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে এই সব কুত্তার বাচ্চাদের হাতে কেন হাত করা পরানো হয় না? বরেণ্য কিছু নিরপরাধ আলেমদের হাতে হাত করা পরিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে, এদের হাতে কেন হাত করা নাই? আমি চাই না আপনাদেরকে 14 গোষ্ঠী উদ্ধার করতে, আসিফ নজরুল এবং লেফটেন্যান্ট জাহাঙ্গীর আপনাদের 14 গোষ্ঠী আমি উদ্ধার করতে চাই না। পাকিস্তানের প্রতিক্রিয়া দেখে ভারত কিছুটা হোঁচট খেয়েছে। বোঝা যাচ্ছে যে পাকিস্তানের খবরগুলো তারা খুব গুরুত্ব সহকারে প্রকাশ করছে। যেমন একটা খবর যে গোপন ডেরা থেকে 130টি ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা আছে, পানি বন্ধ হলেই যুদ্ধ, হুঁশিয়ারি পাকিস্তানের মন্ত্রী। এই খবরটা বড় শিরোনাম করে আনন্দবাজার প্রকাশ করেছে। এই খবরে বলা হচ্ছে পাকিস্তানের বিভিন্ন অংশে গোপন ডেরায় 130টি ক্ষেপণাস্ত্র মজুদ করা আছে বলে জানিয়েছেন সে দেশের মন্ত্রী। ওই ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা আছে, যুদ্ধের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এই মন্ত্রী হচ্ছেন হানিফ আব্বাস। তিনি জানাচ্ছেন সম্প্রতি একটি সাংবাদিক বৈঠক থেকে ভারতের উদ্দেশ্যে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, জানিয়েছেন ভারত যদি পানি বন্ধ করে তবে যুদ্ধ হবে, তার জন্য ভারতকে তৈরি থাকতে হবে। মন্ত্রী দাবি পাকিস্তানের বিভিন্ন অংশে গোপন ডেরায় ক্ষেপণাস্ত্র মজুদ রাখা আছে, 130টি ক্ষেপণাস্ত্র আছে শুধু ভারতের জন্য। সেগুলোর অবস্থান সম্পর্কে খুব বেশি কেউ অবহিত নন। ভারতের প্রসঙ্গ উঠলে হানিফ বলেন, আমাদের ঘাঁটিতে অনেক ক্ষেপণাস্ত্র মজুদ রাখা আছে, আমরা সেগুলো রেখে দিয়েছি শুধু হিন্দুস্তানের জন্যই। যে 130টি ক্ষেপণাস্ত্র আমাদের কাছে আছে তা তো শুধু মডেল হিসেবে রাখা হয়নি, আপনাদের কোনো ধারণা নেই পাকিস্তানের কোনো কোনো প্রান্তে এসব ক্ষেপণাস্ত্র রাখা আছে। পাকিস্তানের কাছে যে ক্ষেপণাস্ত্র মজুদ আছে ভারত তা জানে, দাবি পাক মন্ত্রীর।
তার বক্তব্য এই ক্ষেপণাস্ত্রের ভয়ই এখনো পাকিস্তান আক্রমণ করতে পারছে না ভারত। মন্ত্রী নয়াদিল্লির উদ্দেশ্যে এরপর হুঁশিয়ারি সুরে বলেন, আমি আবার বলছি, এই সমস্ত ক্ষেপণাস্ত্র আমরা শোকেসে তুলে রাখিনি, এগুলো তোমাদের দিকে তাক করা আছে, আর কারো দিকে নয়। যদি তোমরা সিন্ধুর পানি বন্ধ করার সাহস দেখাও, পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য তৈরি থেকো। আনিফ জানিয়েছেন, নিজেদের সংস্থা এবং গোয়েন্দাদের ব্যর্থতা ঢাকতে জঙ্গি হামলায় পাকিস্তানের উপর দোষারোপ করছে ভারত। বলতেছে গোয়েন্দারা ব্যর্থ, তার মানে এরকম ধরনের যে একটা হামলা হবে গোয়েন্দারা জানতে পারেনি। এবং পেহেলগামে যেখানে হামলা হয়েছে সেখানে কোনো নিরাপত্তা রক্ষী ছিল না। তার মানে এটা অনেকে বলছেন, দাবি করছেন বিরুদ্ধ পক্ষরা, যে এটা একটা নাটক। এই নাটক সাজানো হয়েছে ভারতের আভ্যন্তরে যে নানা রকম সমস্যা আছে সেই সমস্যা থেকে দৃষ্টি অন্যদিকে দেওয়ার জন্য একটা যুদ্ধ পরিস্থিতি তারা তৈরি করেছে। তিনি বলছেন, মন্ত্রী বলছেন, আগে তাদের উচিত নিজেদের দোষ খোঁজা। তার কথায় প্রথমে নিজের কাজের জবাবদিহি করো, আমাদের দিকে আঙুল তোলার আগে নিজের ত্রুটি স্বীকার করো। আমি দেশকে এবং সারা বিশ্বকে বলতে চাই, ওরা আমাদের ভয় দেখিয়েছে, আমরা পাল্টা দিয়েছি। এখানে জম্মু কাশ্মীর পেহেলগাঁওয়ে যে 22 তারিখে হামলা হয়, তাদের 26 জনের মৃত্যু হয়, তাদের মধ্যে 25 জন ভারতীয়, একজন নেপালি নাগরিক রয়েছে। এই ঘটনার পর পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত, পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিয়েছে, ফলে উত্তেজনা তৈরি হয়েছে। এখন এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে তীব্র বান শুরু হয়েছে, বান যুদ্ধ হয়েছে। তবে অনেকে অশনি সংকেত দেখছেন। বাংলাদেশ ইতিমধ্যে বলেছে সমঝোতা করতে হবে, তারা সংঘাত চায় না। ইরান এবং সৌদি আরব মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে, জাতিসংঘেও বলেছে উত্তেজনা কমাতে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি বিশ্বাস করেন যে ভারত এবং পাকিস্তান নিজেদের মধ্যে আলোচনা করে এই উত্তেজনার নিরসন ঘটাবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দুটো ইন্টারভিউ পাবলিশ হয়েছে রিসেন্টলি। একটা আল জাজিরাতে, এটা গতকালই হলো, আর দুদিন আগে ইন্ডিয়ার একটা ম্যাগাজিন দ্য উইক তার একটা ইন্টারভিউ পাবলিশ করেছে। দুটোতেই গতানুগতিক কিছু প্রশ্ন আছে, বহুদিন ধরে যেসব প্রশ্ন তাকে করা হচ্ছে, বিদেশি মিডিয়াতে হোক দেশি মিডিয়াতে হোক, এই প্রশ্নগুলো তাকে মোটামুটি জিজ্ঞেস করা হয়। এর বাইরেও কিছু কিছু আছে, কিন্তু খুবই ইন্টারেস্টিংলি আল জাজিরার একটা প্রশ্নের রেসপন্স তিনি যেভাবে করেছেন, এটাকে নিয়ে আলোচনা করা দরকার বলে আমার মনে হয়। এবং এই রেসপন্সটা দেখে একটা আলাপ যে চলছে, ডক্টর ইউনূসের সরকার দীর্ঘদিন থাকতে হবে, আমাদের মনে হতে পারে যে তিনি কি কোথাও কোনোভাবে তার সাবকনশিয়াসে তিনি যে টাইম ফ্রেমের কথা বলছেন তার চাইতে বেশি ক্ষমতায় থাকার আলাপ আনছেন। প্রশ্নটা আসতে পারে। যদিও শুধু একটা ডিসক্লেইমার দিয়ে দেওয়া ভালো, যে দুটো ইন্টারভিউর কথা বললাম, দুটোতেই নির্বাচনের ক্ষেত্রে তিনি ঠিক সেই কথাগুলোই বলেছেন যেগুলো তিনি আগে বলতেন। সংস্কারের কথা, ঐক্যমত্য কমিশন কিভাবে কাজ করছে, কিভাবে ফাইনাল জুলাই চার্টার হবে, সেই চার্টারের ভিত্তিতে কিভাবে পরবর্তীতে নির্বাচনে যাবে, কিভাবে কম সংস্কারে ডিসেম্বরে নির্বাচন, কিভাবে বেশি হলে জুনে নির্বাচন, এই একই কথাগুলো তিনি আবার বলেছেন, হুবহু একই। তো তার এই কথাগুলো খুবই কনসিস্টেন্ট, কিন্তু কিছু কথা তিনি বলেছেন আসলে এই চিন্তা তুলে দেয়। আমার মনে হয় আমরা আমাদের অপিনিয়নগুলো আমাদের মতো করে দেখব, এটাই নিয়ম। আমাদের সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থাকবে, তার এই বক্তব্যকে আমরা কীভাবে ইন্টারপ্রিট করব। কিন্তু আমার কাছে মনে হয়েছে কোথাও তার ভেতরে এটা থেকে থাকতেও পারে। এবং এর সাথে আমি যোগ করবো তার সর্বশেষ জাতির উদ্দেশ্যে ভাষণ, ওটা নিয়ে আমি আমার নিজস্ব টেক দিয়েছি, সেটা আবার স্মরণ করিয়ে দিতে চাই। উনি আল জাজিরার সাথে ইন্টারভিউটাতে তাকে প্রশ্ন করা হয়েছিল এরকম, উপস্থাপক বলছেন, এটা বলা কি ঠিক যে শেখ হাসিনার পতনের পরের মধুচন্দ্রিমা এখন সম্ভবত শেষ হয়েছে? বেশ কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে যেগুলো সুনির্দিষ্ট জবাব আপনাকে দিতে হবে, কারণ পুরোনো ক্ষমতাধরদের প্রভাব রয়েছে। অন্যরা রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগাতে চাইছে। যেমন লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে, সমাধান কি বাংলাদেশ একা করতে পারবে? একটু খেয়াল করি, প্রশ্নটা হচ্ছে তার মধুচন্দ্রিমা শেষ হয়েছে এবং বেশ কিছু চ্যালেঞ্জ আছে যেগুলো সুনির্দিষ্ট জবাব তাকে দিতে হবে বলা হচ্ছে। পুরনো ক্ষমতাধরদের প্রভাব রয়েছে এবং অনেকে রাজনৈতিক শূন্যতা কাজে লাগাতে চাইতে পারে, এবং রোহিঙ্গাদের কথা আসছে। তার জবাব তিনি বলছেন দুটি বিষয়, একটি জনগণের অধৈর্য নিয়ে, তা মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক, বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনও মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান। এই বাক্যটা আবার খেয়াল করি, বাংলাদেশের পরিস্থিতি দেশে এখনও মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান। তারা বলছেন অন্তর্বর্তী সরকারকে চলে যেতে দাও, আজ আমাদের নির্বাচন, কেউ তা বলেনি। এই দিকেই আমরা যাচ্ছি। আমরা এমন কোনো সমস্যার মুখোমুখি হইনি যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের হস্তান্তর করো। এর প্রতি রোহিঙ্গা নিয়ে আবার জবাব দিয়েছেন। এই জায়গাটা আমার মনে হয় পুরোটা আবার একটু পড়া দরকার। দুটি বিষয়, একটি জনগণের অধৈর্য নিয়ে, তা মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক, বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনও মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান। তারা বলছে না অন্তর্বর্তীকালীন সরকারকে যেতে দাও, আজ আমাদের নির্বাচন, কেউ তা বলেনি। এই দিকেই আমরা যাচ্ছি। আমরা এমন কোনো সমস্যার মুখোমুখি হইনি যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের হস্তান্তর করো।
আমরা খেয়াল করি একটা সরকারকে, খুব টিপিক্যাল একটা প্রশ্ন, মধুচন্দ্রিমা শেষ হয়েছে, এখন তো চ্যালেঞ্জ আসবে, সেটা কিভাবে হবে? মোটা দাগে যেটা হয়, 5 বছর মেয়াদি একটা সরকারের মধুচন্দ্রিমার বয়স হচ্ছে ধরা হয় 100 দিনের মতো। এরপর মানে যে হয় যে সময় একটা সরকার নতুন এসছে তাকে কিছুটা সময় দেওয়ার চেষ্টা করা হয়, তাকে খুব বেশি কঠিন বা কঠোর হিসেব নিকেশ করা হয় না। তো ডক্টর ইউনূসের সরকার যদি সর্বোচ্চ মেয়াদটা আমরা জুন ধরি, সেই ক্ষেত্রে 2 বছর মেয়াদের সরকার হয় না, সেই ক্ষেত্রে তাত্ত্বিকভাবে মধুচন্দ্রিমার বয়স 3 মাসের মানে 100 দিনের অনেক কম হওয়ার কথা ছিল, কিন্তু এটা 100 দিন মানে 3 মাসের একটু বেশি তো বটেই, 8 মাস শেষ হয়ে গেছে, আমরা 9 মাসের দিকে এগিয়ে যাচ্ছি। ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ টাইম। সো মধুচন্দ্রিমা তো শেষ হয়েছে, সেখানে তার চ্যালেঞ্জগুলো নিয়ে তিনি আলাপ করবেন, কথা ছিল সেটাই, কিন্তু না, বেশ খানিকটা ইররেলেভেন্টলি আমি বলবো তিনি এই কথাগুলো বলেছেন। মানে আমরা ডক্টর ইউনূসের ইন্টারভিউ যদি মন দিয়ে দেখি, আল জাজিরার একটা ভিডিও ইন্টারভিউ আছে, পুরো ইন্টারভিউটা দেখলাম, তারা তাদের ওয়েবসাইটেও আপলোড করেছে, আগেও দেখেছেন নিশ্চয়ই। মানে এই মানুষটা বাংলা ইংরেজি দুটো ভাষাতেই এত চমৎকার স্বচ্ছন্দ ইন্টারভিউ দেন, আমরা খুব বেশি মানুষ এরকম খুঁজে পাবো না যিনি এতটা স্বচ্ছন্দে কথা বলেন, এতটা চমৎকারভাবে, এতটা প্রাসঙ্গিকভাবে কনটেক্সটের মধ্যে কথা বলেন। সেই ডক্টর ইউনূস এমন একটা জবাব দিলেন যে জবাবটা আসলে আমি মনে করি না এই প্রশ্নের সাথে রিলেভেন্ট হয়েছে। ঠিক আছে, তার জায়গা থেকে যেটা বলার কথা ছিল হতেই পারতো, যে মধুচন্দ্রিমা শেষ হয়েছে, চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জগুলো তারা কীভাবে জবাব দেবেন সেগুলো তার সেই কৌশল, তার সেই পদক্ষেপ, সেগুলোই তো জবাবে আসার কথা ছিল। কিন্তু তিনি হঠাৎ করে বললেন এমন সবগুলো কথা যে জনগণ মনে করছে অন্তর্বর্তীকালীন সরকারই ভালো সমাধান, এবং কেউ চাইছে না তারা এখনই চলে যাক, সেটা নিশ্চয়ই চাইছে না। কিন্তু এই যে সরকারের প্রতি জনগণের সমর্থন আছে, যেমন এই জায়গাটা বলি, আজ আমাদের নির্বাচন, কেউ তা বলেনি, এভাবে উনি বলছেন। এমন কোনো সমস্যার মুখোমুখি হয়নি যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের ক্ষমতা হস্তান্তর করো, তার মানে কেউ নাকি এ ধরনের কথা বলছে না। তার মানে তিনি মনে করছেন এই দেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় চাইছে এবং এটাই তাদের প্রধান সমাধান বলে মনে করছে। আমি এই বক্তব্যটা নিয়ে আলাদা করে কথা বলতাম না যদি না তিনি 26 মার্চের আগে, চায়না যাওয়ার আগে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণটা না দিতেন। দুটোকে আমি যদি মেলাই, কোথাও এইরকম একটা চিন্তা তার ভেতরেও আছে বলে মনে হতে পারে। অনেক সময় এটা হয় যে আমরা নিজের সাবকনশিয়াস নিজে বুঝি না, তার সাবকনশিয়াস এটা থেকে থাকতে পারে। আমি ওই ভাষণটা একটু ফিরে যাই, অনেকে খুব মাইন্ড করেছিলেন, সেখানে আমি যেভাবে লিখেছিলাম হয়তো এটাকে কেউ অফেন্সিভ বলতেও পারেন, ভাষাটাকে কেউ অফেন্সিভ মনে হতে পারে। আমি বলেছিলাম যে তার ভাষণের যে কন্টেন্ট ছিল, সেই কন্টেন্টটা অনেক ক্ষেত্রে শেখ হাসিনা যেভাবে ভাষণ দেন সেরকম ছিল। এর মানে এই না তিনি শেখ হাসিনার মতো করে কথা বলেছেন, সরি, এটা মনে করা ভুল হয়েছে আপনাদের। কন্টেন্টের প্যাটার্নের কথা বলছি। ডক্টর ইউনূস কোথায় আর শেখ হাসিনা কোথায়? শেখ হাসিনার মতো অসভ্য ইতর হওয়া, আমাদের ডক্টর ইউনূস তো দূরেই থাকুক, অতি সজ্জন, অতি ভদ্রলোক মানুষ, তার মতো আমাদের আশপাশেও খুব অল্প কিছু মানুষজনকে সেভাবে খুঁজে পাবো। কিন্তু যে কারণে সেটা বলেছিলাম যে শেখ হাসিনার ভাষণের কন্টেন্টের মতো প্যাটার্ন ছিল। ডক্টর ইউনূস সাফল্যর বিরাট তালিকা দিচ্ছিলেন, তিনি থ্রেটের কথা বলছিলেন, তিনি কী কারণে সমস্যা হচ্ছে, তারপরে তিনি বিগত সরকারের সমালোচনা করছিলেন, থাকবেই সব কিছু, কিন্তু এগুলোই তিনি রিপিটেডলি বলছিলেন এবং অলমোস্ট কোনো সমস্যা বা ব্যর্থতার কথা নেই। এবং শুধু সেটা না, এই স্পিচের আগেই বিবিসি বাংলার সাথে একটা ইন্টারভিউতে আমি অবাক হয়ে দেখলাম, আমরা এটা নিয়ে অনেক আলোচনা করেছি, তাকে অপরাধ বেড়েছে বলার পর তিনি ডিনাই করছিলেন। পরে বিবিসির যিনি অ্যাঙ্কার ছিলেন তিনি ডেটা দিচ্ছিলেন, সেই ডেটার ক্ষেত্রেও আমি দেখলাম উনি একটু ইনটলারেন্ট। ডক্টর ইউনূস অসাধারণ গণতান্ত্রিক মানুষ, অসাধারণ শান্ত মানুষ, কিন্তু উনি একটু ইনটলারেন্স দেখাচ্ছিলেন। শেষ পর্যন্ত যখন ডেটা দেওয়া হলো তারপরও উনি খুব কনভিন্সড হয়েছে যে কথা বলেছেন তা না। তার মানে যে কথাটা বলতে চাইছি আসলে, তিনি যখন এরকম অ্যাটিটিউড করলেন, পরে তিনি সাফল্যের কথা বারবার সামনে আনলেন। সাফল্য আসলে এইরকম সরকারের খুব বেশি ক্লেম করার দরকার নেই। এই সরকার সাফল্য ক্লেম কেন করবে? তার জায়গা থেকে এত দরকার নেই, আমি এটা বলতে চাইছি। অন্যরা বলুক, অন্যদের জায়গা থেকে আসুক, কীভাবে প্রত্যেক ক্ষেত্রে সফল হয়েছে, সেক্টর ধরে ধরে তিনি কথা বলেছেন। মানে তখন বলেছিলাম সাফল্য নিয়ে অনেক বেশি ক্যাম্পেইন করে 2 রকম সরকার। যে সরকার ক্ষমতায় থাকতে চায় আইদার নির্বাচন দিয়ে অথবা নির্বাচন ছাড়া, প্রত্যেকেই সাফল্য নিয়ে কথা বলে। যে সরকার ফেয়ার নির্বাচন দিয়ে ক্ষমতায় থাকতে চায়, আবার সেই সরকার সাফল্যের কথা বলে সেটা দেখিয়ে ভোট চাওয়ার জন্য। আর যে সরকার নির্বাচন দিতে চায় না, হাসিনাও প্রচুর সাফল্যের ক্যাম্পেইন করতেন, বক্তৃতায় বলতেন, কারণ তিনি জনগণকে বলতেন দেখো আমি তোমাকে এত কিছু দিয়েছি, সুতরাং নির্বাচন যেমনই হোক না কেন তুমি মাথা ঘামিও না, তোমার জন্য আমি অনেক কিছু করছি, আমাকে ক্ষমতায় রাখো। দুটোর কোনোটাই এই সরকারের জন্য বিষয় না। এই সরকারের কাজ, তিনি একটা অন্তর্বর্তীকালীন সময়ে এসছেন, কতগুলো জরুরি কাজের এক্সপেকটেশন মানুষ তাদের কাছ থেকে করেছে, এটা একটা তো দুর্দান্ত করেছে, উনি 100তে 100, আর সব জিরো হলেও কিছু আসে যায় না আমাদের। সেটা হচ্ছে আমাদের যে ঝড় ঝাপটায় আমরা পড়তাম হাসিনা পতনের পর, বিশেষ করে ভারতের দিক থেকে, সেটা
ডক্টর ইউনূসের মতো বটগাছ ছিল বলেই সেই কাজটা দুর্দান্তভাবে হয়েছে। তিনি তার এই ইন্টারভিউগুলোতে ভারতবর্ষের কাছে ইস্যুতেও কথা বলেছেন, সেগুলো নিয়ে কথা বলবো পরে। এর বাইরে মানুষ চেয়েছে, মানুষ মানে সাধারণ মানুষ সবাই একটা জিনিস চেয়েছে, এটা আমি মানে জোর গলায় বলে দিতে পারি, আমার অনেক যোগাযোগ না থাকলেও সব মানুষের সাথে, সব শ্রেণী পেশার মানুষ আওয়ামী লীগের বিচার চেয়েছে, আওয়ামী লীগের লোকজনের বিভৎস অপরাধে, শুধু শেখ হাসিনার না, আর অনেকের, খুনের হলে খুনের বিচার, লুটপাট হলে লুটপাটের বিচার, সেই বিচারগুলো চেয়েছে। এগুলো অন্তত প্রসেস সিগনিফিক্যান্টলি ভিজিবলি শুরু হবে। এডুকেটেড একটা কনশাস মিডল ক্লাস গ্রুপ সংস্কার চেয়েছে, আমি জনগণ বলছি না, কিন্তু একটা বিশেষ শ্রেণী সংস্কার চেয়েছে, সেটাও তারা প্রসিড করবেন, ঠিক আছে, সেভাবে চলবে। কিন্তু আরও কে কী চেয়েছে জানি না, আমি একটা জিনিস চেয়েছিলাম যে তারা রুটিন কাজগুলো সুন্দর মতো করে করবে, এবং ওই রুটিন কাজগুলো সুন্দর মতো করার মাধ্যমে তারা কতগুলো বেঞ্চমার্ক তৈরি করবে, যে বেঞ্চমার্কগুলো আমরা পরবর্তী সরকারের সাথে মিলিয়ে নেব, ধরবো। এই ছিল আমার জায়গা থেকে এই কয়েকটা কাজ করা। অনেক এখানে এই সফল হয়েছে, ওখানে ওই সফল হয়েছে, এবং সরকারের ভেতরের লোকজনও সরকারকে দুর্দান্ত সফল প্রমাণ করার চেষ্টা, এবং সরকারকে 5 বছর চাইছে এই কথাগুলো বলা, সরকার নির্বাচিত বলা, নানান ঢঙে সরকারের মধ্যে এবং সরকারের সাথে অ্যালাইন্ড লোকজন বলছে। ডক্টর ইউনূসের এই যে ইন্টারভিউতে এই জবাব, এই প্রেক্ষাপটকে বিবেচনায় নিলে ওর সাথে অ্যালাইন করা যায়, দ্রুততম হলেও করা যায়। আমি বলছি না যে খুব কনফিডেন্টলি আমরা এটা করে ফেলবো, কনফিডেন্টলি বলে ফেলবো, তারপর আমার মনে হয় এটাকে আমরা এভাবে দেখতে পারি। সো ডক্টর ইউনূস, যার বক্তব্যকে সবসময় আমরা মনে করেছি, আর যে যাই বলুক না কেন তিনি তার বক্তব্যে স্টিক করছেন, তিনি এই ইন্টারভিউতেও হুবহু একই বক্তব্য বলেছেন নির্বাচনের ব্যাপারে, বাট স্টিল তার সরকারকে জনগণ সমাধান মনে করছে, তারা চাইছে না তারা এখন যাক। এই বক্তব্যগুলোর মাধ্যমে ওই যে ফিসফাস আছে ভেতরে, আর কেউ কেউ তো খুব এক্সপ্লিসিটলি যা বলছেন, তার এক ধরনের রিফ্লেকশন হিসেবে দেখতে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।